আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? সবাই তাড়াতাড়ি জয়েন করো। চলে আসছিলাম, একটু দেরি হয়ে গেছে, মোটামুটি 5-6 মিনিট দেরি হয়েছে। সবাই তাড়াতাড়ি একটু আসো। আজকে একটা সুন্দর ক্লাস নিয়ে তোমাদের কাছে আসছি। সবারই মোটামুটি সব থেকে চাহিদা সম্পূর্ণ ক্লাস এই টপিকটা, প্রোগ্রামিং ভাষা মানে সি প্রোগ্রামিং। তোমরা কেউই পারো না, অ্যালগোরিদম ফ্লোচার্ট সবাই পারলেও মোটামুটি এই সি প্রোগ্রামিং এর কনসেপ্টটা নিয়ে সবারই প্রবলেম হয়। তো বিগত ক্লাসে আমি আগের যে ক্লাসটা ছিল সেখানে আমি তোমাদেরকে করাইছিলাম হচ্ছে যতগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট আছে গাণিতিক সমস্যা, মানে সূত্র ভিত্তিক অনেকগুলো, মানে সেখানে যোগফল ছিল, তারপর হচ্ছে আমাদের আরো মোটামুটি ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এগুলো ছিল। সবাই একটু আসো, এসে একটু জানাও যে আমার ভিডিও কোয়ালিটি, সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কি নাই, আর সবকিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো আমাকে। ওকে, মোটামুটি সব ঠিক আছে, দেখতে পাচ্ছি না? সব তো ঠিকই আছে, তাই না? হ্যাঁ, সামান্তা ভালো আছি ভাইয়া। অর্ণব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সামান্তা ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আজকে আসলে খুব সুন্দর একটা ক্লাস নিব। মানে আমি অনেকদিন, প্রায় 1 বছর পরে হচ্ছে গতকালকে অনলাইনে আসছিলাম তোমাদের ক্লাস নিতে। আজকে দ্বিতীয় ক্লাস, তো অনেক বেশি কনফিডেন্স আরো গ্রো করছে। আর আজকে মোটামুটি আরো অনেক গোছানো ক্লাস নিয়ে আসছি। তো আশা করি আজকে একদম সুন্দর করে তোমাদেরকে একটা বেস্ট ক্লাস দিয়ে এই টপিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবো। যারাই সি প্রোগ্রামিং নিয়ে অনেক বেশি পেইনে থাকো, অনেক অনেক টার্মস এর ব্যবহার থাকে, কখন কোনটা ব্যবহার করবা, কোনটা উচিত না ব্যবহার করা, আমি আজকে একটা স্পেসিফিক প্যাটার্ন দেখাবো। এর বাইরে কোনো কিছু নিয়ে তোমাদের ভাবতে হবে না, একদম প্রোগ্রামিং ভাষা A to Z ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক আছে? তো সবাই জয়েন করো একটু জলদি। আমি একটু ভিডিওটা শেয়ার দিয়ে নিই, তার আমাদের গ্রুপে একটু অপেক্ষা করো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তাড়াতাড়ি আসতে থাকো সবাই। ওকে, শেয়ার করা শেষ, চলো ক্লাস শুরু করি। ওকে, রিমি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুর্য ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ওকে, শুরু করা যাক তাহলে। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও। মোটামুটি অনেকেই জানে না যে আমি ক্লাস নিই, অনেকে তো শেয়ারাই ভুলে গেছে, তো অনেকেই চিনেই না এখন, তো না চিনুক সমস্যা নেই। তো তোমরা যে কয়জন বাচ্চা এত সবগুলারই আমি চেষ্টা করবো একদম সম্পূর্ণভাবে ভালো করে ক্লাসটা নেওয়ার জন্য। তবে তোমাদের ব্যাচমেট যারা আছে সবাইকে একটু মেনশন দাও, জানাও, সবাই যেন উপকৃত হয় ক্লাসটা থেকে, ঠিক আছে? তাহলে সি প্রোগ্রামিং ভাষা আমি তোমাদেরকে আজকে একটা স্পেসিফিক প্যাটার্ন দেখাবো, শুধুমাত্র মাথায় রাখো। পরীক্ষায় অ্যান্সার আমি তোমাদেরকে এমন মানে অনেক ডিসক্রাইবলি তোমাদের প্রোগ্রামার বানানোর আজকে টার্গেট নিয়ে আমি ক্লাসটা নিতেছি না। শুধুমাত্র মাথায় রাখো, পরীক্ষায় তোমাকে এই 90+ মার্ক তুলতে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেন 1 মার্কও কাটতে না পারে, সবগুলো প্রোগ্রামিং তুমি যেন করতে পারো, এমন ভাবে ক্লাসটা আমি করাবো, ঠিক আছে? তো জাস্ট তোমাকে অনেক, আমাদের প্রবলেমটা কি, আমরা ধরো বইয়ের মধ্যে অনেক ধরনের টার্মস এর ব্যবহার দেখি, বই অনেক কিছু লেখা থাকে, বইয়ের সব পড়া ইন্টার লেভেলে পড়তে হয় না, নাম্বার 1। নাম্বার 2, টিচাররা কি করে জানো, কলেজে একরকম স্যার একটা টার্মস ব্যবহার করছে, আবার তুমি যখন বাসায় এসে একটা টিউশন টিচারের কাছে পড়তেছো, উনি আর একটা টার্মস ব্যবহার করছে, তো ওনার সাথে তোমার না মিলতেছে না, একটা কম মানে একটা মানে ডিফারেন্স থেকে যাইতেছে। এই ডিফারেন্সের কারণে তখন তোমরা যে ঘাবড়ায় যাও, উনি কেন এটা করলো বা আমাকে কেন এই শব্দটা ব্যবহার করতে হবে, কখন কোনটা করবে, এই যে একটা কনফিউশন, এই কনফিউশনটা আমি ক্লিয়ার করব। আমি সবগুলা জিনিস নিয়ে আলোচনা করব। ধরো সবাই যে টার্মসগুলো ব্যবহার করে সবগুলা আমি বলবো তোমাদেরকে, বাট আমি একটা স্ট্যান্ডার্ড পার্ট আমি দেখাবো আজকে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, একদম শুরুতে আমরা যেটা ব্যবহার করব প্রোগ্রামিং ভাষাতে, একদম স্টার্টিং এ সবাই জানো যে আমরা সবার আগে ব্যবহার করি হইতেছে ইনক্লুড stdio ডট এইচ ব্যবহার করি না? লিখো না, একদম লাস্টে লিখবা। আমি কিছু জিনিস ভুল লিখবো, ভুল লিখে আবার মুছা দেবো, কারণ আছে, কারণ ভুল করে তোমাদেরকে শিখাবো একটু কিছু কিছু জিনিস আমি। আচ্ছা, সেকেন্ডলি হইতেছে ইনক্লুড, আগে কিন্তু তুলবা না কেউ, ঠিক আছে? ইনক্লুড তোমরা যেটা করো আর কি, কর্ণীয় ডট এইচ। আবার কখনো কখনো যদি কেউ কর্ণীয় না লিখো, দেখা যায় তোমরা এইটা লিখো, ইনক্লুড, মানে তখন কর্ণীয়টা ইউজ করো না, তখন ইউজ করো ম্যাথ ডট এইচ। এই তিনটা জিনিসকে আসলে কি বলে জানো? এই তিনটা জিনিসকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এই তিনটাকে একত্র করলে আমরা এদেরকে বলি হেডার ফাইল। কি বলি?
হেডার ফাইল। এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুটে আমি যে ফাংশনগুলো ব্যবহার করতেছি, মানে আপনি ইনপুটে আপনি স্ক্যানএফ ব্যবহার করতেছেন, ইনপুটে কি ইউজ করতেছেন? আপনি ইনপুটে স্ক্যানএফ ইউজ করতেছেন, আর আউটপুটে কি ইউজ করতেছেন? আউটপুটে হচ্ছে প্রিন্ট এফ ইউজ করতেছেন। এরা কিন্তু একটা ফাংশন। এই যে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে স্ক্যানএফ এর মধ্যে কি থাকে মনে আছে? স্ক্যানএফ এর মধ্যে %d, %f এই ধরনের অনেক ফাংশন থাকে। তো এই যে জিনিসগুলো ডিক্লারেশন করে, এদের মধ্যে কি কি জমা থাকতে পারে, এরকম একটা জিনিস আসলে বইয়ের মধ্যে থাকে না, গোছানো থাকে, এই লাইব্রেরির মধ্যে গোছানো থাকে সবকিছু। তেমনই ভাবে হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল, এদেরকে আমরা লাইব্রেরি ফাংশনও বলতে পারি, লাইব্রেরি ফাইলও মানে বলতে পারি। এদের মধ্যে এই ইনপুট এবং আউটপুটের ফাংশন জমা থাকে। ঠিক আছে? তাহলে এমসিকিউ তে যদি আসে হেডার ফাইল বা লাইব্রেরি ফাইলের মধ্যে কি থাকে? ইনপুট এবং আউটপুটের কি থাকবে? আউটপুটের ফাংশন জমা থাকে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু ঘটনা হইতেছে, আমি যে একটু আগে তোমাদেরকে বললাম যে এই যে তোমরা এতগুলা নাম তোমরা ব্যবহার করলা, সবগুলা নাম ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে? এই দেখো মুছা দিতেছে, খেয়াল করো, মুছা দিলাম। আমরা শুধুমাত্র এখানে ইউজ করব include stdio.h, আর একটা নাম ইউজ করব include math ডট। তো আমরা ভাষা যদি বলি, একটু চিন্তা করো, ভাষা, এই ভাষার গল্পটা যদি এভাবে বলা যায় তোমাদেরকে, ধরো আগে যে ভাষায় ব্যবহার করা হতো, একদম মান্দাতার আমলের বইগুলো চিন্তা করো, সাধু ভাষায়। হ্যাঁ, আমি এটি করিয়াছি, আবার এখন আমরা এটাকে বলি আমি এটি করেছি। হ্যাঁ, তো আবার কিন্তু তোমরা এই যে ফেসবুকে যখন কথাবার্তা বলো, OMG, অনেক আরো শর্টকাট বানাই ফেলছো না সবকিছু। চিন্তা করো তো, প্রথমে করিয়াছি, করেছি, এখন তোমরা আরো ওটা অনেক শর্টকাট করে ফেসবুকের ভাষা বানাই ফেলছো একটা। তো এই আলটিমেটলি আমার মাঝে মধ্যে পোলাপারে যে কিছু কিছু মানে টার্মস ব্যবহার করো, ওইটা আমার অনলাইনে গুগলে দিয়ে সার্চ দিয়ে তারপরে দেখা লাগে যে এটার মানেটা কি আসলে। তো আলটিমেটলি আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের conio.h এই লেখাগুলো মানে কিছু কিছু লেখা চেঞ্জ করে ফেলা হয়েছে, ওগুলোকে মুছে দেওয়া হয়েছে, ভাষাটাকে আরো সহজ করা হয়েছে। তাইলে এবার আমরা কি করবো জানো? একদম মাথায় রাখো, স্টার্টিং এ আমরা conio.h নামে কিচ্ছু ব্যবহার করব না। আমি কিন্তু কমপ্লেক্স করতেছি না, যারা conio.h ইউজ করতা তারাও বাদ দাও, লাস্ট পর্যন্ত দেখবা যে অনেক ইজি হয়ে গেছে জিনিসটা, তোমার কাছে অনেক ভালো লাগবে। আমি জাস্ট 2 থেকে 3টা জিনিস বাদ দিব, নতুন কোনো কিছু আমি অ্যাডই করব না। বাদ কেন দিতে সেটা আমি বলতেছি। আচ্ছা, এবার তুমি যখন conio.h টাকে বাদ দিবা, লাস্টে CLSCR লেখা আসতো না, একটা CLSCR, তারপর GETCH লেখা থাকতো না প্রোগ্রামিং যখন করতা, তোমরা দেখছো কিন্তু লাস্টের দিকে লেখা থাকতো CLSCR GETCH। যখন তুমি conio.h হেডার ফাইল থেকে বাদ দিয়ে দিবা, তখন তোমাকে ওই দুটো শব্দ আর ইউজ করতে হইতেছে না। কেন ইউজ করতে হইতেছে না? ওই conio.h এর লেখাগুলা সব এইটার মধ্যে চলে আসছে, এই লাইব্রেরি ফাইলের মধ্যে নিয়ে আসা হয়েছে, যার কারণে conio.h টাকে আমার আর ইউজ করতে হবে না। তার মানে তুমি যখন প্রোগ্রামিংটা স্টার্ট করবা, একদম সিম্পলি যত প্রোগ্রামিং তুমি করবা, দুনিয়ার স্টার্টিং এ যত প্রোগ্রামিং করবা, সব প্রোগ্রামিং এর শুরুতে এই দুইটা ইয়া লিখবা, মানে stdio.h math.h। কি চাইছে, কি বলছে না বলছে দেখা দরকার নেই। ঠিক আছে? চেঞ্জ সব প্রোগ্রামিং, আমি প্রথমে ফরম্যাটটা দেখাচ্ছি, সব প্রোগ্রামিং এর স্টার্টিং কিন্তু সেম। সব প্রোগ্রামিং কোথায় পরিবর্তন হবে, পরিবর্তনটা আমি বলে দিব। ঠিক আছে? তাহলে যত প্রোগ্রামিং আসবে সবার স্টার্টিং এ আমি হেডার ফাইলে কি লিখে দিব? include stdio.h, আর এটা কি include math.h। এবার বলো তো stdio মানে কি? এমসিকিউ গুলা ক্লিয়ার করে দিতেছি, দেখো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মনে রাখবা, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ঠিক আছে? তাহলে stdio মানে কি হবে বলতো? সাইডে একটু সুন্দর করে লিখে ফেলো, সাইডে একটু সুন্দর করে লিখে ফেলো। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর .h মানে কি? এক্সটেনশন ফাইল। এটা কি বলা হয়? এক্সটেনশন ফাইল। এক্সটেনশন ফাইল জিনিসটা কি? এই যে .jpg লেখা থাকতো না ছবির নিচে, তারপর তোমরা ভিডিও দেখলে MP4 লেখা থাকতো না, বা MKV লেখা থাকতো না, এটা কোন ধরনের ফাইল, সেই ফাইলটাকে আসলে আমরা মানে বোঝার জন্য এই এক্সটেনশন ফাইল ব্যবহার করি। ঠিক আছে? এদেরকে বলা হয় এক্সটেনশন ফাইল, এবং .h কি একটা এক্সটেনশন ফাইল। আশা করি বুঝতে পারছো। তাহলে ইনক্লুড stdio.h মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর .h মানে কি? এটা মানে হচ্ছে এক্সটেনশন ফাইল। এবার আসো ইনক্লুড math.h, এটা কেন ব্যবহার করতে হয় জানো? এটা হচ্ছে সূত্র করি না, একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করতে হয়, বেসিক্যালি ম্যাথের কাজটা একটা প্রোগ্রামিং এ আসে, স্কয়ার রুট বা ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। তারপরও আমরা স্টার্টিং এটা লিখে দিব। ঠিক আছে? তাহলে আমি আবার একটু সামারি দিতেছি, দেখো,
স্টার্টিং এ এই দুটো জিনিস লিখবো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ম্যাথ ডট এইচ। ঠিক আছে, সবাই বুঝছো? সবাই বুঝছো নাকি বলো তো বাচ্চারা? সবাই বুঝছো? নাফিস, তানজিম, কি শুরু করছো? ভালো আছো ভাইয়ারা? নাফিস, তানজিম, ভালো আছো ভাইয়ারা? আচ্ছা, সবাই ক্লিয়ার? ভেরি গুড। অর্ণব, হ্যাঁ, স্টুডিওর মধ্যে স্ক্যানএফ প্রিন্টএফ ইউজ হয়, কর্নিওর মধ্যে জিটিসিএ, সিএলএসসিআর আর ম্যাথের মধ্যে স্কয়ার রুট, পাওয়ার এগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওকে। এবার চলে আসো, এবার হচ্ছে সেকেন্ড ধাপে। সেকেন্ডে কি করতে হবে দেখো, এরপরে লিখবো মেইন। মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এবার তোমরা কি করো, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই জায়গাতে দাও। না, দিব না। ঠিক আছে, চেঞ্জ, হালকা চেঞ্জ করতেছি। কেন করতেছি বলতেছি আমি একটু পরে আমি বলতেছি। আচ্ছা, ব্র্যাকেটটা কোথায় দিব? এইখানে দিব। যেটা আমরা এই জায়গায় দিতাম সেটা আমরা এই সাইডে দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আসো, আমাদেরকে আরো কয়েকটা কনসেপ্ট শিখতে হবে। এটা মনে হয় বুঝছো। এটা মুছে দিতেছি, এখন আরেকটা কনসেপ্ট একটু শিখো সবাই মনোযোগ দিয়ে। সেটা হইতেছে, আমরা আইএনটি নামে এই শব্দটা দ্বারা ব্যবহার করবো একটু পরে। এখানে আইএনটি নামে একটা ফাংশন ব্যবহার করব, আর ফ্লট নামে একটা ফাংশন ব্যবহার করব। তো তোমাদের হয় কি, এখানে কখনো কখনো তোমাদেরকে ভয়েড লেখা থাকে, এইভাবে লেখা থাকে, ভয়েড, আইএনটি এবিসি লেখা থাকে। ভয়েড ইউজ করতে হবে না, বুঝছো? ভয়েড ইউজ করতে হবে না, মাথায় রাখো। শুধুমাত্র আমরা আইএনটি বা ফ্লট ইউজ করব, আইএনটি বা ফ্লট ইউজ করব। ঠিক আছে, একদম ক্লিয়ারলি দেখো, আমি বারবার বলতেছি, আজকের ক্লাসটা যারা করবা, বিশ্বাস করো, প্রোগ্রামিং ভাষায় তোমাদেরকে জীবনে কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি আমার। পরীক্ষায় সবগুলা প্রোগ্রামিং করতে পারবা তোমরা, মানে কন্ডিশনাল, যে ইফ ইফ ওইগুলো আজকে করাবো, লাস্ট পর্যন্ত থাকো, ওইগুলো আজকে করাবো। আচ্ছা, তাহলে প্রথমে আইএনটিটা আমরা আসলে কেন, আইএনটি মানে কি? আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। আইএনটি মানে কি? ইন্টিজার। এটাকে বাংলায় আমরা বলি পূর্ণাংশ। কি বলি বাংলায়? পূর্ণাংশ বলি, মানে পূর্ণ সংখ্যা। আর ফ্লটটাকে আমরা বলি ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলি, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, আমরা আইএনটির জন্য আমরা যে হেডার ফাইলটা ব্যবহার করি, সেই মানে ফাংশনটা ব্যবহার করি, আইএনটির জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি, সেই ফাংশনটা হচ্ছে পার্সেন্টেজ ডি। ডি মানে কি? ডেসিমাল। এই ডিটা মানে কি? ডিটা মানে হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, ডিটা মানে ডেসিমাল। ডেসিমাল নাম্বার আমরা জানি না পূর্ণ সংখ্যা, তার মানে একটু চিন্তা করে দেখো, আইএনটি মানে ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ডি পার্সেন্টেজ ডি, ডি মানে কি বোঝানো হচ্ছে? ডেসিমাল কে বোঝানো হইতেছে। আর ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো ডিজিট ব্যবহার করতে পারবো সবগুলো ইন্টিজার, আর ওইটাকে আমরা কি বলি? পার্সেন্টেজ ডি বলি। আচ্ছা, এবার আসো ফ্লটের ক্ষেত্রে। ফ্লটের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ফ্র্যাকশন। এটা মানে কি? এটা মানে ফ্র্যাকশন। একটু আগে তো বুঝাইলাম, ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। এবার আমাদের না শুরুতেই, মেইন প্রোগ্রামের শুরুতেই, স্টার্টিং এ একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেটা হইতেছে আমাদেরকে টোটাল ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করতে হয়। প্রথম পার্টটা ছিল হচ্ছে আমাদের জন্য, 1 নাম্বার যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের জন্য হেডার ফাইল ছিল। কি ছিল? হেডার ফাইল ছিল। ঠিক আছে, মাথায় রাখেন। সেকেন্ড যে পার্ট সেটা হইতেছে আমাদের জন্য ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন। আচ্ছা, এবার আসো, হোয়াট ইজ ভ্যারিয়েবল, একটু বুঝানো একটু জিনিসটা। ঠিক আছে, ভ্যারিয়েবল জিনিসটা একটু হইতেছে, আমি এখানে বুঝাইতেছি, মুছে দেব একটু পরে, সবাই নোটটা করে নিও। ঠিক আছে, আমাদের দুইটা গুরুত্বপূর্ণ টার্মস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ভ্যারিয়েবল, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল জিনিসটাকে বাংলায় আমরা বলি চলক। কি বলি? চলক। আর কনস্ট্যান্টকে বাংলায় আমরা বলি ধ্রুবক।
যারা ধ্রুবক এবং চলকের পার্থক্য জানো না তারা একটু শিখে নাও। দেখো, ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে আমাদেরকে ছোটবেলায় যে আমরা বীজগণিত গুলা করতাম, বীজগণিতের মধ্যে এ বি সি এর মান দেওয়া থাকতো না। মানে আমরা যখন লিখতাম এভাবে, ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি এ এর মানটা দেওয়া থাকতো না, এ এর মান দেওয়া থাকতো, বি এর মান দেওয়া থাকতো। যখন এই এর মানটা দেওয়া থাকবে এবং এই মানটা চেঞ্জ হবে, এর মান 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে, এর মান 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে। তাহলে ভ্যারিয়েবল বা চলক হইতেছে যেই জিনিসটার মান ফিক্স না, যেটার মান আমরা আসলে বলে দিব, আমরা যারা প্রোগ্রামার বা আমরা যেটাকে আমরা সমাধান করব, গাণিতিক সমাধান করব, সেটা হচ্ছে চলক। তার মানে এ হচ্ছে একটা চলক। এবার আসো কনস্ট্যান্ট জিনিসটা কি, আমি যদি পায়ের কথা উল্লেখ করি, আচ্ছা পায়ের মান কি তুমি চাইলে মনের মতো বসাইতে পারবা? আমি পায়ের মান বেসিক্যালি কি হয়, পায়ের মান হচ্ছে 3.1416, কিন্তু আমি যদি লিখি 5.1416, মানবা? কোনোদিন মানা যাবে জিনিসটা? যাবে না। তাহলে এই যে পায়ের মান ফিক্স করে বলে দিতেছি, এইটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলক জিনিসটা কি, যার মানটা পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আর ধ্রুবক জিনিসটা কি, যেটা ফিক্স থাকে, মানে কি বলে, যেটা ফিক্স থাকে, নির্দিষ্ট থাকে, ফিক্স বা নির্দিষ্ট থাকে, সেটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল জিনিসটা কি, চলক বা ভ্যারিয়েবল জিনিস হচ্ছে চলক যেটা পরিবর্তন হয়। এই পর্যন্ত সবাই বুঝছো বলো তো বাচ্চারা? বাহ, পোলাপান আজকে একজনও নামতেছে না, সবাই ঠিকঠাক মতো ক্লাস করতেছে। ভয়েস দিব না ভাইয়া, আমরা ভয়েস দিব না। অর্ণব, তানজিনা আক্তার মনি, কোথায় বুঝাইতে হবে ভাই আরেকবার বলো তো? প্রদীপ চক্রবর্তী, হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, সবাই বুঝছো এই পর্যন্ত বলো তো জলদি। আচ্ছা, আমি মেইনের পর আর পড়াই নেই, আমাকে বলো ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট বুঝছো কিনা, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট বুঝছো কিনা? সবাই কমেন্টে জানাও না, বুঝলাম না, অ্যান্সার করো। রিপ্লাই না দিলে কেমন হবে? সবাই কমেন্টের অ্যান্সার জানাও। এই ভাইয়া তুই কমপ্লেক্স করিস না ভাই, প্লিজ প্লিজ, আজকে অন্য কমপ্লেক্স করিস না, এগুলো পরে পরবর্তীতে পড়ানো যাবে, ঠিক আছে? আমি আগে সৃজনশীলের জন্য, মানে পোলাপানের মধ্যে হয় কি, সৃজনশীলটাই অ্যান্সার করতে প্যারা খাওয়া যায়, পোলাপান অনেক বেশি কমপ্লেক্স করলে তখন পড়ার ইচ্ছাটাই হারায় যায়। তো আমি আসলে নিজেও পড়া কমপ্লেক্স কোনো করি না, অনেক সিম্পলি পড়ানোর ট্রাই করি, নিজে অনেক সিম্পলিও শেখার চেষ্টা করি। তো সবকিছু এখন দরকার নেই জায়গাতে, পরীক্ষাগুলো আসে না, যেগুলো আসে আমরা সেগুলোতে মনোযোগ দিব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবাই? আনিকা ঠিক আছে, নাইমা সুলতানা, অর্ণব, ওকে ভাইয়া ঠিক আছে, ওকে আসো। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা কিরকম, ধরো তোমার পরীক্ষায় বইলা দিছে যে তুমি তিনটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। বুঝো, একটা প্রোগ্রামিং তোমাকে করতে দিছে, তিনটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। বুঝো কথা? এখন তিনটা সংখ্যার সমষ্টি যখন নির্ণয় করতে বলবে, তোমাকে স্বাভাবিকলি এখানে তিনটা সংখ্যা কি ধরে নিতে হবে না? স্বাভাবিকলি চিন্তা করো তো, তিনটা সংখ্যা কি এ কমা বি কমা সি, এই তিনটা সংখ্যা তুমি ধরে নিবা না? না ধরলে কি তুমি পারবা? তিনটা সংখ্যাকে অবশ্যই ভ্যারিয়েবল ধরে নিতে হবে, যেন আমি এর মধ্যে এ এর মান, বি এর মান, সি এর মান বসাইতে পারি। এবার কথা হইতেছে, আমি কিন্তু বলছি মেইন প্রোগ্রামের শুরুতে এই জায়গাটায় কখনো কখনো আইএনটি লেখা থাকে, কখনো কখনো ফ্লট লেখা থাকে, একটু বুঝে নেন। এইটা একটু বুঝাচ্ছি ভালো করে, মনোযোগ দেন একদম। আমরা কখন আইএনটি ইউজ করব, কখন ফ্লট ইউজ করব, ঠিক আছে? আইএনটি মানে ইন্টিজার। একটু চিন্তা করেন, এই প্রোগ্রামটার ক্ষেত্রে তিনটা সংখ্যা আমি যদি চাই যে 5 হচ্ছে 5, তারপর হচ্ছে 7 আর হচ্ছে 8, তিনটা সংখ্যা যোগ করব। এখন এইখানে কি কোনো ফ্র্যাকশন মান আসবে, কোনো ভগ্নাংশের মান আসবে? আসবে না। এই ইন্টিজার, এই জিনিসটার অ্যান্সার হবে আইএনটিতে, আইএনটিতে। এখন তুমি যদি চাও, মানে এটা প্রোগ্রামারের উপরে ডিপেন্ড করে, এখানে তুমি আইএনটি লিখলেও ভুল নেই, ফ্লট লিখলেও ভুল নাই, কিন্তু তুমি, তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি চাও ফ্লট ইউজ করবা, ফ্লট ইউজ করলে কি হবে জানো? ফ্লট ইউজ করলে ধরো তোমার অ্যান্সার এই 5 7 5 12, আর 12 8 কত 20, ধরো এই এটার অ্যান্সার আসবে 20। যদি তুমি ফ্লট ইউজ করো
তাহলে অ্যান্সারে শো করবে 20.000, তিনটা জায়গারও বেশি শো করবে। আর তুমি যদি স্টার্টিং এ আইএনটি ইউজ করে ক্যালকুলেটর বানাবা যেখানে তুমি দশমিকের মান রাখবা না, তখন তুমি আইএনটি ইউজ। যদি সংখ্যাটা ফিক্স করে দেয়, কথাটা বুঝো, আমি কিন্তু একদম ক্লিয়ারলি বলতেছি, সংখ্যা যদি উল্লেখ করে দেয় 5, 7, 8 উল্লেখ করে দেয় এবং তখন তিনটা সংখ্যার সমষ্টি বের করতে বলে, তখন কিন্তু মাস্ট বি আইএনটি ইউজ করতে হবে, মাস্ট বি। কিন্তু সংখ্যা যদি এরকম দিয়ে দেয় 5.3, 4.7, 8.8 এরকম দেয়, তখন কিন্তু এটা ফ্লট ইউজ করতে হবে। ডিপেন্ড করবে তোমার ওই যে টপিকের উপরে। এটা একটা বিষয় গেল। এবার আসলে যদি তোমার পরীক্ষা আছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে, তুমি কি জানো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার 3.1416 ইনটু আর এর মান বসবে। তাহলে এই জায়গায় বলো তো আইএনটি ইউজ করবো না প্লট ইউজ করবো? দেখতেই পাইছো তোমার এখানে পয়েন্ট আছে, দশমিক আছে, তার মানে স্বাভাবিক প্লট ইউজ করতে হবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, যদি তুমি বিয়োগফল করতে বলে, বিয়োগফলে তুমি আইএনটি ইউজ করলেই পারো, প্লট ইউজ করলে সমস্যা নেই, প্লট ইউজ করলে কোনো সমস্যা নেই, আইএনটি তুমি ইউজ করতে পারো। আচ্ছা, তোমাদের যদি বলে তুমি যদি 3 বাহুর ক্ষেত্রফল বের করতে, তখন তুমি আইএনটি করবে না প্লট করবে? বলো তো 3 বাহুতে কি আছে সূত্র? a is equal to a plus b plus c divided by 2, তারপর স্কয়ার রুট ইনটু s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এইখানে কি স্কয়ার রুট ইনটু s, স্বাভাবিক স্কয়ার রুট করলে কোনো সংখ্যা নেই, দশমিক চলে আসবে। এখানে তোমার কি ইউজ করতে হবে? প্লট ইউজ করতে হবে। আচ্ছা, ত্রিভুজের 2 বাহুর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ আছে না 1 মানে 0.5, তাহলে 0.5 দশমিক দেখতেই পাচ্ছ, কি ইউজ করবা? প্লট ইউজ করবা। বুঝছো ব্যাপারটা? ডিপেন্ড করবে তোমার প্রোগ্রামটা কি অবস্থায় আছে, তখনই তোমার এই জায়গাটায় আইএনটি বা প্লট যে কোনো একটা জিনিস বসবে। সবাই বুঝছো? আচ্ছা, আমাকে একটু বলো তো সবাই, আইএনটি বা প্লটের ডিফারেন্সটা বুঝছো? সবাই একটু জানাও আইএনটি বা প্লটের ডিফারেন্সটা বুঝছো কিনা? সাউন্ডটা ক্লিয়ার না কিছু ঠিক করেন ভাই, সাউন্ড প্রবলেম। দাঁড়া কি সাউন্ড প্রবলেম কেন? আচ্ছা, এবার ঠিক আছে কিনা দেখো তো। এবার ঠিক আছে মনে হয়? আচ্ছা, নাই মানে কে যেন বললা ভাই, কিছুই বুঝতেছো না। আচ্ছা, এবার ঠিক আছে না দেখো তো সবাই একটু কাইন্ডলি। আচ্ছা, একটু দাঁড়াও তো। একটু দাঁড়াও, মাইকে মনে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমার সাথে এগুলো হইতে হবে, বুঝছো? সারাটা জীবন। এখনো প্রবলেম করতেছে, দাঁড়াও। করে চেষ্টা করতেছে। আমাকে একটা মিনিট সময় দাও, ধৈর্য ধরে একটু বসো সবাই। হ্যালো, 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 হ্যালো। এবার ঠিক হইছে বলো তো? হ্যালো, মাইক চেক 1 2 3 4 5 6 7 8। ঠিক হইছে, ভেরি গুড, ওকে। যাই হোক, আমার সাথেই হইতে হবে এগুলা, বইলো আমারে, ঠিক আছে? ওকে, আসো। যেটা বলতেছিলাম, আমি খুব কঠিন কথা বলি নেই, কে যেন বললা আপু যে তুমি পড়া বুঝো নাই। আচ্ছা, আমি আরেকটু বলি, দেখো আমি একটু মুইছা দিই। এই পর্যন্ত মুখস্থ সেম থাকবে, এই পর্যন্ত মুখস্থ সেম থাকবে, মানে যতগুলা প্রোগ্রাম তুমি করবা সবগুলা প্রোগ্রামে তোমার স্টার্টিং এ এইটাই মানে ইউজ হবে, এই পর্যন্ত একদম হুবহু, ঠিক আছে? এই পর্যন্ত স্টার্টিং সবগুলো প্রোগ্রামিং এর সেম। পরিবর্তনটা
চেঞ্জ হওয়াটা শুরু হবে এই জায়গাটার থেকে, ঠিক আছে? কখনো কখনো এখানে আইএনটি ইউজ হয়, কখনো কখনো এখানে ফ্লট ইউজ হয়। আইএনটি ইউজ কখন করতে হয় আমি বলছি তোমাদেরকে, আমি আবার একটু রিপিট ছোট করে করতেছি। যখন তোমার এটা প্রোগ্রাম মানে প্রোগ্রামটার উপর ডিপেন্ড করবে, টপিকটার উপর ডিপেন্ড করবে। ধরো তোমাকে যোগ, তিনটা সংখ্যা যোগ করতে বলছে, স্বাভাবিক তুমি যদি চাও তিনটা সংখ্যা যোগ করার টাইমে তুমি দশমিকের মান রাখতে পারো, তখন তুমি ফ্লট ইউজ করলা। বাট না করলেও তো হয়, তিনটা সংখ্যা তুমি এরকম হইতে পারে না 3 + 5 + 7, তুমি যদি এখানে তুমি আইএনটি ইউজ করো, ইটস ওকে, প্যারা নেই। আচ্ছা, যদি তোমাকে 3 + 4.8 + 7.9, এবার সংখ্যাগুলো বলে দিচ্ছে, তিনটা সংখ্যা যোগ করতে বলছে, এবার সংখ্যাগুলো দশমিক ইউজ হয়েছে না, ফ্লট মানে কি দশমিকের মান না, তখন কি হবে, তোমাকে মাস্ট বি ফ্লটটা ইউজ করতে হবে, তখন আইএনটি ইউজ করা যাবে না। মানে তুমি আগে প্রোগ্রামটার দিকে একটু চিন্তা করবা, প্রোগ্রামে যে সূত্র আছে, সূত্রের মধ্যে কোথাও কি দশমিক ইউজ করা আছে কিনা, বা দশমিক আসতে পারে কিনা, অ্যান্সারের মধ্যে কোথাও, মানে তুমি যখন প্রোগ্রামটা করবা অ্যান্সারে কি মাস্ট বি দশমিক আসবেই, এরকম হবে কিনা। যেমন ধরো আমি যদি বলি তোমাকে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে চিন্তা করো তো, আমরা কি জানি, পাই আর স্কোয়ার, তাই তো, পাই ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে একটু চিন্তা করো 3.1416, এরপরে তোমার একটা মান বসাইতে হবে আর এর উপরে, এখানে অলরেডি দশমিক আছে না। তাহলে এই প্রোগ্রামটাতে তুমি যদি আইএনটি ইউজ করো, তোমার প্রোগ্রামটা কি হবে, উত্তর যখন আসবে, উত্তরের অ্যান্সারে যদি এরকম থাকে, ধর একটা মান দশমিক সামথিং কিছু আছে, মানে অ্যান্সার আসছে তোমার, যখন এই সূত্রটা ব্যবহার করছো অ্যান্সার আসছে তোমার সামনে কিছু একটা আছে, তারপর দশমিক কিছু একটা আছে, তুমি যদি আইএনটি ইউজ করো তাহলে কি হবে জানো, দশমিকের পরে এই যে দশমিকটা আর সই করবে না। কিন্তু চিন্তা করো তো, এই প্রোগ্রামটায় দশমিকের মানের অ্যান্সার আসার সম্ভাবনা আছে না, মানে এই যে তুমি প্রোগ্রাম মানে এই বৃত্তের ক্ষেত্রফল যখন বের করবা, এখানে স্বাভাবিক অ্যান্সারটা কিন্তু দশমিকে আসতে পারে। যদি দশমিকে আসে, তখন তুমি যদি আইএনটি ইউজ করো, দশমিকের পরের মানটা আর কম্পিউটার তোমাকে দেখাবে না, এই হচ্ছে প্রবলেম। তাইলে এই প্রোগ্রামে স্বাভাবিক তোমাকে ফ্লট ইউজ করাটা বাধ্যতামূলক। কিন্তু তুমি যদি এই যোগফল করো, বা দুইটা সংখ্যার যোগফল করো, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করো, ভূমি গুণ উচ্চতা, শুধুমাত্র আমরা জানি কি বেজ ইনটু লেন্থ, আমরা জানি শুধুমাত্র, তো ওইটার ক্ষেত্রে নরমালি দুটা মান, এখানে কি তোমার প্লট ইউজ করতেই হবে, না করলেও তো হইতেছে, কারণ দুইটা সংখ্যা আমি নরমালি যদি চাই আমি পূর্ণ সংখ্যাও দিতে পারি। কিন্তু তোমাকে যদি পরীক্ষা আবার বলে ত্রিভুজের ক্ষেত্রফল করতে, একটু বুঝো, ত্রিভুজের ক্ষেত্রফল করতে ওইখানে কি সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ মানে কি 0.5, একটু বুঝো, 0.5 মানে দশমিক আছে, এই দশমিক আছে বিধায় কি করতে হবে, প্লট ইউজ করতে হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আইএনটি কখন ইউজ করবা, প্লটটা কখন ইউজ করবা, আইএনটি ইউজ করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, প্লট ইউজ করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। কিভাবে বুঝবো, প্রোগ্রামটা দেখা বুঝবো, ঠিক আছে? প্রোগ্রামটা আমি চিন্তা করবো কিরকম হইতে পারে, যদি দশমিকের মান আসার সম্ভাবনা থাকে তখন অবশ্যই প্লট ইউজ করবো, আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি আইএনটি ইউজ করলেও পারবো। তবে রিস্ক ফ্রি কাজ কি জানো, যদি তোমাকে সংখ্যা কখনো বলে না দেয়, মানে একদম ফিক্স করে সংখ্যাগুলো বলে না দেয়, ফ্লট ইউজ করলে প্যারা শেষ। মানে ফ্লটটা ইউজ করলে কি হয়, তোমার দশমিকের মান থাকলে তো সমস্যা নাই, তাই না, তোমাকে বলে না দশমিক বাদ দিয়ে দিতে, তো তোমরা কি করতে পারো, রিস্ক ফ্রি যদি করতে চাও ফ্লট দিয়ে করতে পারো। আমি এই জিনিসটাই বুঝাইছি। আইএনটি, আইএনটি মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, প্লট মানে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। আমার এখন একটু বলো বুঝছো কিনা, কমপ্লেক্স একটা পার্ট, আমি খুব মানে স্মুথলি ট্রাই করছি বোঝানোর জন্য। সবগুলা প্রোগ্রামিংই করাই দিব, টেনশন নিও না। ওকে, সবাই বুঝছো কিনা বলো, অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, বুঝছো কিনা বলো জলদি। আচ্ছা, বিনতে মেহের করাই দেবো আপু, টেনশন নিও না। আচ্ছা, সবাই বুঝছো এই পর্যন্ত? ওকে, ঠিক আছে, আমি তারপরের টপিকে চলে যাইতেছি। তাহলে আমরা এটা কি দিয়ে করব, এটা ফ্লট দিয়ে করি। আসো, এই টপিকটা আমরা কি দিয়ে করব, আমরা ফ্লট দিয়ে করি। ফ্লট আমরা ধরো করি তিনটি সংখ্যার সমষ্টি করতে বলছেন, তাই তো? তিনটা সংখ্যার সমষ্টি কিভাবে করব, এ কমা বি কমা সি কমা, আচ্ছা সমষ্টি বের করতে বলছে না, সমষ্টিতে কি অ্যান্সারে কি আসবে, সাম আসবে না, সাম।
এখানে লিখবা সাম বা এস লিখলেও হবে, এস লিখলেও হবে। তার মানে এই অংশটা, এই যে দেখো এই যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, মানে একদম মেইন প্রোগ্রামের মধ্যে এই পার্টটাতে আমরা, মানে এটা আমি জাস্ট তোমাদেরকে নোট করার জন্য লিখতেছি, মেইন লাইন হচ্ছে এইটা, নোটটা করো। এই পার্টটাতে কি করতে হয়, এই পার্টটাতে তোমাকে ভ্যারিয়েবলটা ডিক্লারেশন দিতে হয়। এটা এই পার্টটাকে কি বলে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার, বানান বলে না, মাফ করে দিও। আচ্ছা, ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন কার কার করতে হয়, করতে হয় হচ্ছে ইনপুটের করতে হয়, আর কার করতে হয়, আউটপুটের করতে হয়। এটা সাইড নোটে লিখে নাও, সাইড নোটে, বুঝছো? তার মানে আমি জানি তিনটা সংখ্যার সমষ্টি, তিনটা সংখ্যা ধরে নিই এবিসি, এ কমা বি কমা সি, আর অ্যান্সার কি হবে, তিনটা সংখ্যা যখন আমি যোগ করতে যাব সূত্রটা কিরকম হয় জানো, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই দেখো এস একটা ভ্যারিয়েবল, এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল, সি একটা ভ্যারিয়েবল। তার মানে এস এর মানও কিন্তু ফিক্স না, এ এর মানও ফিক্স না, বি এর মানও ফিক্স না, সি এর মানও ফিক্স না। আমি বইলা দিলে তারপরে এই অনুযায়ী আসবে। এজন্য প্লট দিয়ে এ কমা বি কমা সি ইনপুট গুলা দিছি, এই ইনপুট গুলা দিছি আর আউটপুট গুলা দিছি। তাহলে মাথায় রাখো, মেইন প্রোগ্রামে আমি জাস্ট বলতেছি ওই পার্ট গুলো মুখস্থ করো, 3 থেকে 4টা ধাপ মুখস্থ করবা, আর কিচ্ছু লাগবে না, সর্বোচ্চ 3 থেকে 4টা ধাপ। তাহলে মেইন প্রোগ্রাম এই পর্যন্ত সবগুলা সেম। একদম স্টার্টিং এ ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ইনপুটে কি বসবে, আউটপুটে কি বসবে, আইএনটি অথবা ফ্লট বসবে, আর এরপরে আমাদের ভ্যারিয়েবল গুলো যা যা থাকবে সেটা বসবে। একদম জাস্ট এইটা ভালো করে মাথায় ঢুকাও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুব ভালো করে মাথায় ঢুকাও এটা। আচ্ছা, মুছে দিলাম। তাহলে প্রথম পার্টটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। সবাই বুঝছো আশা করি, সবাই? আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছো। সেকেন্ড ধাপটা, এরপর সেকেন্ড ধাপ, আমি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কম্পিউটার আমাকে বলবে, মানে আমি যদি একটা প্রোগ্রামার হই বা আমি যদি কোনো একটা অ্যান্সার, ধর আমি প্রোগ্রামার, তুমি হচ্ছে একজন ক্লায়েন্ট যে একটা ক্যালকুলেটর ইউজ করতেছো, তুমি একটা ক্যালকুলেটর ইউজ করছো, আমি একটা প্রোগ্রাম বানাই দিছি। এবার আমি তোমাকে ক্যালকুলেটর তোমাকে বলবে এই 3টা ভ্যারিয়েবলের ইনপুটটা প্রোভাইড করতে। তার মানে তুমি এখানে প্রিন্টএফ লিখবা। এটা কেন লিখতেছো, কারণ কম্পিউটার তোমাকে, তুমি কিন্তু ক্লায়েন্ট নট প্রোগ্রামার, ক্লায়েন্টকে বলতেছে আপনি কি করবেন, এই এবিসি এর মানটা ইনপুট করবেন। ইনপুট না করলে কি তুমি আনসারটা বের করতে পারবা? আমরা যে প্রোগ্রামটা করি কেউ না কেউ ইউজ করবে, যে ইউজার হবে সেই ইউজারকে কম্পিউটার প্রথমে স্ক্রিনে দেখাইতেছে, আপনি ইন্টার করেন, ইন্টার দা, আচ্ছা এই পার্টটা মনে বুঝছো, মুছে দিলাম। হ্যাঁ, এই অংশটা মুছে দিলাম। enter the value of a, b, c। শেষ। মনে রাখবা উদ্ধৃত চিহ্নের মধ্যে যেটা থাকে সেটা সবসময় কম্পিউটারে হুবহু স্ক্রিনে শো করে। এবার কম্পিউটারে তোমাকে এটা শো করার পরে কম্পিউটার এই পার্টটা সেকেন্ড স্টেপে কম্পিউটার তোমার কাছে জিজ্ঞেস করতেছে তুমি আগে ইন্টার করো a, b, c। তার মানে একদম ক্লিয়ারলি যদি মাথায় রাখো, ফার্স্ট স্টেপে তুমি যে ভ্যারিয়েবল বা ইনপুট গুলাকে লিখবা, সেই ইনপুট গুলাকে ইনপুট করতে বলে দিবা, মানে ইনপুটের মানগুলা বসাইতে বলবা, এই ভ্যালুটা বসাইতে বলবা, ইনপুটের ভ্যালুটা বসাইতে বলবা। যদি ধরো আমাদের ইয়া থাকতো হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা, এই সূত্র থাকতো, হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা এটা থাকতো, তখন আমি কি লিখতাম, এখানে লিখতাম বি কমা এইচ, আর এখানে কি লিখতাম, ইন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ লিখতাম। ডিপেন্ড করবে এইটার উপরে, ঠিক আছে? এই যে ইনপুটের উপরে ডিপেন্ড করবে, এই ইনপুটটা আমি এখানে ভ্যালুটা শো করতে বলবো। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম স্টেপ আইএনটি বা ফ্লট, মানে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ওই ভ্যারিয়েবল গুলাকে ইনপুট করতে বলা, ঠিক আছে? ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবলটাকে ইনপুট করতে বলা, সিম্পল একটা হিসাব, আমি কিন্তু খুব কমপ্লেক্স করতেছি না। দেখো ভ্যারিয়েবল ডিক্লারেশন, তারপর কি এটাকে ইনপুট করতে বলা, মুখস্থ হইতেছে না? 3 থেকে 4টা ধাপ মুখস্থ করতে হবে। দেখো থার্ড নাম্বার ধাপ, এরপরে থার্ড নাম্বার ধাপে কি করতে হবে, এবার ভ্যারিয়েবল গুলো যখন ডিক্লেয়ার করতে বললা, এবার মানগুলা বসাইতে হবে। এই পার্টটা একটু ভালো করে বুঝো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য ধরে আর 10টা মিনিট বসো, ক্লাস ক্লিয়ার। 10 মিনিট বসো, ক্লাস শেষ হয়ে যাবে, মানে প্রোগ্রামিং শেষ, ঝামেলা শেষ। এখন এর পরের ধাপে স্ক্যান এফ, ঠিক আছে?
পরের ধাপে কি হবে, স্ক্যান এফ। এই স্ক্যান এফটা কেন লিখলাম, লেখা হইতেছে যে এ বি সি এর মানটা যেন বসাইতে পারি, ওর জন্য একটা জায়গা রাখা দেওয়া। মানে আমি তো এটাকে নির্দেশ করলাম, কিন্তু ওই যে ভ্যালুগুলা বসানোর জন্য আমাকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে ক্যালকুলেটরের মধ্যে, বা যে প্রোগ্রামের মধ্যে একটা স্পেসটা ক্রিয়েট করতে হবে, সেটা স্ক্যানের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, কার মাধ্যমে করতে হবে, স্ক্যানের মাধ্যমে করতে হবে। তাহলে এটা কিভাবে করব দেখো, প্রথমত এখানে আমি ফ্লট ইউজ করছিলাম না, মনে পড়ে ওই পাশে ফ্লটের জন্য কি লিখছিলাম, পার্সেন্টেজ এফ লিখছিলাম। এখানে খেয়াল করেন আমার টোটাল নাম্বার কয়টা, একটা দুইটা তিনটা, ইনপুট নাম্বার কয়টা, তিনটা, খেয়াল করছেন। তাহলে এখানে পার্সেন্টেজ এফ ইউজ করবেন কয়টা, তিনটা। যদি কেউ না বুঝা মুখস্থ একটুকু করো তাও তো পারো ভাই, মানে খুব কঠিন না, না বুঝে তিনটা চারটা স্টেপ মুখস্থ করো। দেখো তো এই জায়গায় যে কয়টা জিনিস থাকবে, যে কয়টা মানে আমার ভ্যারিয়েবল থাকবে, ওই কয়টা পার্সেন্টেজ এফ ইউজ করবো। কেন পার্সেন্টেজ এফ ইউজ করলাম, কারণ আমি এখানে ফ্লট ইউজ করছি। এখানে যদি আইএনটি ইউজ করতাম তাহলে আমি এখানে পার্সেন্টেজ ডি লিখতাম। এখানে আইএনটি ইউজ করলে আমি এখানে কি লিখতাম, পার্সেন্টেজ ডি লিখতাম। সিম্পল একটা হিসাব, আইএনটি ইউজ করলে পার্সেন্টেজ ডি, ফ্লট ইউজ করছি পার্সেন্টেজ এফ। কেন তিনটা পার্সেন্টেজ এফ লিখছি, আমার ভ্যারিয়েবলে ইনপুট কয়টা, তিনটা, ভ্যারিয়েবল ইনপুট কয়টা, তিনটা। বুঝছো, আশা করি বুঝছো। এবার প্রথম এটা কিন্তু আমাদের এই তিনটার জন্য যে এই পার্সেন্টেজ এফ গুলা, এখানে কিন্তু নাম্বার গুলা বসবে, মানে এ এর নাম্বারটা আমার এই পার্সেন্টেজ এফ এর মধ্যে বসবে, বি এর নাম্বারটা এই পার্সেন্টেজ এফ এর মধ্যে বসবে, সি এর নাম্বারটা এই পার্সেন্টেজ এফ এর মধ্যে বসবে। বুঝছো, তার মানে প্রতিটা নাম্বার এটার মধ্যে বসবে, এটার মধ্যে বসবে, এটার মধ্যে বসবে। এবার আসো খেয়াল করো, এবার আমি এখানে এন্ড ইউজ করতে, যে এন্ড সিম্বল ইউজ করতে, ঠিক আছে, ভালো করে বুঝো। এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। নাও তো কি করছি, এই জায়গায় প্রথমে এই পার্টটাতে কি করছি, এই পার্টটাতে আমি এই তিনটার জন্য জায়গা রাখছি। এই পার্সেন্টেজ এফ এ এর নাম্বারটা বসবে, এই পার্সেন্টেজ এফ এ বি এর নাম্বারটা বসবে, এই পার্সেন্টেজ এফ এ সি এর নাম্বারটা বসবে। মোস্ট ইম্পর্টেন্ট, এদের মাঝখানে কোনো কমা নাই, উদ্ধৃত চিহ্ন দিয়ে আটকানো থাকবে। বাপ মুখস্থ কর, এই অংশটা মুখস্থ কর দরকার পড়লে। উদ্ধৃত চিহ্নের মধ্যে থাকবে কমা দিয়ে, প্রত্যেকটা সাথে কিন্তু কমা যাবে, অনেকে কিন্তু জায়গায় কমা দাও না, বসাও না। এন্ড এ এন্ড বি এন্ড সি, ইনপুটের জন্য এন্ড ইউজ করতে হয়, ইনপুটের মানগুলো বসাইতে এন্ড ইউজ করতে হয়। যদি এখানে আমার বি কমা এইচ থাকতো, ধরো এখানে সাপোজ ধরো এই জায়গায় বি কমা এইচ আছে, তাহলে আমি দুইটা পার্সেন্টেজ এফ ইউজ করতাম, এখানে লিখতাম এন্ড বি এন্ড এইচ, এভাবে লিখতাম। বুঝতে পারছো, মানে এখানে যে কয়টা থাকবে সেই কয়টা পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ ডি লিখবো, ডিপেন্ড করবে এইটার উপরে। এরপর ওই জিনিসগুলোকে এন্ড এন্ড এর লিখে দিব। বুঝছো, 3 নম্বর ধাপটা বুঝছো কিনা বলো, সবাই সবাই 3 নম্বর ধাপটা বুঝছো কিনা বলো জলদি। একটু একটু ছোট্ট একটু কমপ্লেক্স জায়গা, বাট ভালো করে যদি একটু পুরোটা দেখো এরপর আর কমপ্লেক্স লাগবে না আশা করি। আচ্ছা সবাই বুঝছো কিনা বলো। আজিরা বুঝছি, বাকিরা বুঝছো বলো জলদি জলদি জলদি। নাইমা বুঝতে পারছি, তো নাইমা বুঝে গেছো তুমি এখন। ভাইয়া আমার আউটপুটটা দেখেন ভুল কি, তোমার আউটপুটটা কই রে ভাইয়া। আদিয়া তাবাসসুম, আরেকটু বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আরেকটু বুঝাই তোমার জন্য, দাঁড়াও। সমস্যা নেই সমস্যা নেই, প্যারা না, আমি পরে 100 বার বুঝিতে পারি। আচ্ছা প্রথমে 3টা ধাপে আমি আবার বুঝাচ্ছি ঠান্ডা মাথায়, একটু নর্মালি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, হ্যাঁ একদম ঠান্ডা মাথায় চিন্তা করো। মেইন প্রোগ্রামের শুরুতে আমার প্রথমে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে গেলে আমি বুঝবো আইএনটি অথবা ফ্লট বসাবো, ঠিক আছে, আইএনটি বা ফ্লট বসাবো। এরপরে কি করব, আমি আমার ভ্যারিয়েবলের ইনপুট গুলা বসাবো, সূত্রের মধ্যে আমার যেই সূত্রের যেই এবিসি এরকম ব্যবহার হবে, ইনপুট গুলা বসাবো, আউটপুটের মানটা বসাবো, বসাইছি। এরপরে প্রিন্ট এফ দিব, এখানে যে কয়টা নাম্বার থাকবে প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ, ওদের নাম্বারগুলো ইন্টার করতে বলবো। এখানে কেউ যদি লিখো ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বারস তাও হবে, ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বারস বা ইন্টার দ্য 3 নাম্বারস, ইন্টার দ্য 3 নাম্বারস, মানে এখানে 3টা নাম্বার, কেউ যদি এখানে লিখো ইন্টার দ্য 3 নাম্বারস তাও হবে, ইন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি তাও হবে, কোনো সমস্যা নাই, বা ইন্টার দ্য নাম্বারস তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ওই স্টেপের পরে আমাকে এখানে ইন্টার করতে বলতেছি, আমার ইনপুটগুলোকে ইন্টার করতে বলতেছে। এরপর থার্ড ধাপে স্ক্যানএফ, এখানে যে কয়টা ইনপুট আমি নাম্বারগুলো রাখছি
ভ্যারিয়েবল গুলো যেগুলো ইনপুট গুলো রাখছি ওইগুলা ওই কয়টা পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ ডি বসাবো। স্ক্যানএফ এর শুরুতে কি বসবে? পার্সেন্টেজ এফ বসবে, জাস্ট দুইটা জিনিস বসবে, না হয় পার্সেন্টেজ এফ বসবে না হয় পার্সেন্টেজ ডি বসবে, ডিপেন্ড করবে কার উপর? এইটার উপরে। এখানে পার্সেন্টেজ এফ ইউজ করছি, মানে এখানে ফ্লট ইউজ করছি তাই পার্সেন্টেজ এফ হইছে এখানে, ঠিক আছে? যদি এখানে তিনটা নাম্বার থাকে তিনটা বসবে, এরপরে এন্ড এ এন্ড বি এন্ড সি তিনটা নাম্বার আমরা ইনপুট, এই পার্সেন্টেজ এফ এর মধ্যে এন্ড এর নাম্বার বসবে, এটার মধ্যে এন্ড বি এর নাম্বার বসবে, এটার মধ্যে এন্ড সি এর নাম্বার বসবে, ঠিক আছে? শেষ। তিনটা ধাপ একদম, মানে যত প্রোগ্রাম করবা এই ধাপগুলা না ফিক্স থাকবে, মানে এগুলা চেঞ্জ হবে না। এই প্রতিটা জিনিস ভালো করে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা প্রোগ্রামে এই জিনিস আসবে, প্রতিটা প্রোগ্রামে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ যত প্রোগ্রামই করবা এই কনসেপ্ট গুলো না পারা ছাড়া তুমি কখনোই করতে পারবা না। তিনটা ধাপ শেষ, হ্যাঁ মনে থাকবে? আচ্ছা এবার চলে আসে 4 নাম্বার ধাপে। 4 নাম্বার ধাপে চোখটা বন্ধ করে সূত্রটা লিখবা। গত ক্লাসে আমি 8টা সূত্র লেখাইছি না? সূত্রটা হুবহু লিখবা। সূত্রটা কিভাবে লিখবা? এই সূত্রে আমি এস লিখছি, তাই তো? তাহলে এস ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে এখানে আমি যদি সাম লিখি এখানে আমি সাম লিখবো, সূত্রে আমি এখানে সাম লিখবো, এখানে যদি আমি এস লিখি তাহলে আমি এখানে এসই লিখবো, বুঝছো? এরপরে আরেকটা জিনিস ভুল করো তোমরা অনেকে, যদি ধরো এখানকার এসটা তুমি ছোট হাতে লিখছো, এখানকার এসটা বড় হাতে লিখতে চাও না, ঠিক আছে? সি প্রোগ্রামিং ভাষা একটা কেস সেনসিটিভ ভাষা, মানে বড় হাতের ছোট হাতের ভুল ধরে, মনে থাকবে? এটা এমসিকিউ তে প্রচুর আসে, কিন্তু এই এমসিকিউটা যে সি প্রোগ্রামিং ভাষা একটা কেস সেনসিটিভ ভাষা, কিন্তু এইচটিএমএল ভাষা কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। সি প্রোগ্রামিং ভাষা একটা কেস সেনসিটিভ ভাষা, যেখানে বড় ছোট ভুল ধরা হয়। এই যেখানে তুমি যদি ছোট লিখো এখানেও ছোট লিখতে হবে, নাহলে কম্পিউটার বুঝবে না, খুঁজেই পাবে না। কিন্তু এইচটিএমএল কোনো মানে কেস সেনসিটিভ ভাষা নাই, এখানে ছোট বড় জায়গায় লেখো একই কথা, বুঝছো? আচ্ছা তাহলে এখানে বড় দিছিলাম, বড়ই থাকুক, এখানেও বড় থাকুক, সূত্রটা এবার লিখে দিব সিম্পলি, এ প্লাস বি প্লাস সি, লিখছি, শেষ। 4 নাম্বার ধাপে কি সূত্র ইউজ করতেছি, এরপরে আইসা সূত্র ব্যবহার করা শেষ না, প্রোগ্রাম শেষ। দেখছো এবার এবার কি হবে? এই জিনিসটা আমি অ্যানসার বের করব, আমি কি পাবো? অ্যানসার। তাহলে 5 নাম্বার ধাপে কি বের হবে আমার? 5 নাম্বার ধাপে আমার বের হবে অ্যানসারটা। তাহলে অ্যানসারটা প্রদর্শন করবো না, একটা অ্যানসার আমাকে দেখাইতে হবে না। কোনো কিছু প্রদর্শন করতে বা দেখানোর জন্য বলতে গেলে আমাকে প্রিন্ট এফ, আচ্ছা এটা লেখা দেখা যাচ্ছে লাস্টে? 4 নাম্বার 5 নাম্বার লেখা কি দেখা যায়? না দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু ছোট করে লিখি, দাঁড়াও, ছোট করে লিখি, লেখা দেখা যাবে না তাহলে। তাহলে 4 নাম্বার ধাপটা হচ্ছে, এরপর 5 নাম্বার ধাপটা হচ্ছে এইটা। ওকে, তাহলে 4 নাম্বার ধাপে লিখবো এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, হয়েছে? এরপরে চলে আসো, এরপরে কি হবে? আমার এই অ্যান্সারটা প্রিন্ট করতে বলতে হবে, প্রিন্ট এফ, ঠিক আছে? বুঝো, প্রিন্ট এফ এ আমার ছোটবেলায় তোমরা লিখতে না উত্তর বিয়োগ ফল, এত লিখতে না এইভাবে, অ্যান্সারটা বের করার পর ডাইরেক্ট কি ওইভাবে রেখে দিতা? রাখতা না, উত্তর যোগ ফল তো লিখতে না। এই জায়গাতেও এই যে উদ্ধৃত চিহ্ন দিয়ে তোমাকে এস ইউ এম লিখলা, লিখার পরে এরপরে তুমি পার্সেন্টেজ এফ দিলা, কারণ সামের মধ্যে এটা একটা অ্যান্সার, মানে একটা নাম্বার এখানে লিখতে হবে। যখনই যে বললাম যখনই নাম্বারটা বসাইতে বলতে হবে তখনই কিন্তু আমাকে এই ফাংশন পার্সেন্টেজ এফ বা ডি ইউজ করতে হয়। এবার কিন্তু আমি সামের অ্যান্সারটা পাবো, সামের পরে একটা নাম্বার বসবে, ওই জন্য আমি নাম্বারটা বসানোর একটা জায়গা রেখা দিলাম, এই যে রাখলাম, রাখছি। এরপরে আমি উদ্ধৃত চিহ্ন শেষ করে দিব, এরপর কমা দিব, এরপর কমা দিব। এবার কিন্তু এন্ড ইউজ করব না, বুঝেন একটু, এবার কিন্তু এন্ড ইউজ করব না। এবার আমি এই অ্যান্সারটা কোত্থেকে আনবো? এই যে সাম থেকে, এটা ছোট হাতে লিখছিলাম না, মানে বড় হাতে লিখছিলাম না, এই যে এই সামটা লিখে দিব। আমি আবার একটু এক্সপ্লেন করছি, ঠান্ডা মাথায় বুঝো, খুব ঠান্ডা মাথায় বুঝো। এই অংশটা হইতেছে পুরোপুরি কম্পিউটারে অ্যান্সার প্রদর্শন হবে, এইটা আসলে কিছুই না, বুঝছো? কেউ যদি এই জিনিসটা এইভাবেও লিখো, মানে পার্সেন্টেজ শুধু এভাবে লিখো, পার্সেন্টেজ এফ দিয়ে কমা দিয়ে এস এইভাবে লিখো, তাও হবে, তাও হবে, কিন্তু দেখতে সুন্দরের খাতিরে আমি এই পার্সেন্টেজ এফটা ওই সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ লিখলাম। এটা কম্পিউটারে শো করবে, এটা কিন্তু আমার ফাংশনের কোনো কাজ না, এটা কম্পিউটারে শো করবে। আর এই এটা কোত্থেকে পাইছি? এটা এই যে এই এস থেকে পাইছি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটার সাথে এইটার সম্পর্ক কিন্তু, ঠিক আছে? আর এটা হচ্ছে কম্পিউটারে ডিরেক্ট শো করবে, এই জন্য আমি
সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ লিখছে। যদি কেউ এটাও লিখো কোনো সমস্যা নাই। এই যে প্রবলেমটা হয় কি, কখনো কখনো দেখো কেউ ওইভাবে লিখছে, কখনো কখনো দেখো কেউ ওইভাবে লিখছে। এই জন্য না আমি টোটাল জিনিসটা চাই এক্সপ্লেন করে দিতে, যেন তোমরা যতভাবেই আসো তোমার প্যাচা জিনিসটা বুঝো, এইটা কেন ইউজ করছি, এইটা কেন ইউজ করছি, এই জিনিসগুলো তোমরা ধরতে পারো, যেন যতভাবে প্যাচে আসুক তুমি যেন কনসেপ্টটা ইজিলি মাথায় নিতে পারো। আশা করি বুঝাইতে পারছি আমি। তাইলে আবারও বলি, প্রিন্টএফ এবার কিন্তু আউটপুটটা বেরোচ্ছে, আউটপুটে আমি কি কমা দিয়ে আমি কোত্থেকে পাবো অ্যান্সারটা, এই যে সাম থেকে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট, ইনপুট করার টাইমে এন্ড ইউজ করতে হয়, আউটপুটে কোনো এন্ড ইউজ করতে হয় না। শেষ। এবার লাস্টে কি করবো জানো, লাস্টে লিখবা রিটার্ন 0, কারণ এখানে একটা অ্যান্সার আসবে না, নাম্বার আসবে না, ওই নাম্বারটা জন্য একটা রাইখা দিলা। জিইটিসিএই সিএলএসসি আর কিচ্ছু লেখা দরকার নাই, বুঝছো, কারণ আমরা কনইউরটা ইউজ করিনি। এরপরে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিবা। শেষ। যদি এই প্রোগ্রামটা বুঝো, যতভাবে প্যাচে আসুক, দেখো আমি তোমাদের কারণ 2-3টা দিব, একদম বাচ্চা লেভেলের মতো তোমরা করে ফেলবা। মানে একদম প্রথমটা বুঝতে যত পেইন, এরপরে কিন্তু কোনো পেইন নাই। মানে একটা যদি বুঝো, খালি ওইটার উপরে সব বসায় যাব, আর কিচ্ছু না। আচ্ছা বলো তো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা, জলদি, ফাস্ট ফাস্ট টাচ। ভাইয়াকে দোয়া দূরত করে ফু দিতে হবে। আচ্ছা, কারণ মেয়েদের নজর ভালো না, ক্লাস দেখা ভাই বেটা চুপ থাক, পোলা প্যান্ট ক্লাস কর। অন্য দ্বারা ভাইয়া দেখতেছি ভাইয়া। হ্যাঁ ওই যে তুই ভাইয়া কনিও ডট এইচটা ইউজ করছো তো, ওই জন্য আসলে সমস্যা। এবার আসো, এই জিনিসটাই কেন করবা, এই যে আমাদের মেহের অর্ণব সাহেব বা ভাইয়া যেটা করছে, খুব ভালো একটা ছেলে, ও আমার ক্লাস নাকি অনেক বছর অনেক দিন আগে থেকে করে, কালকে আমাকে মানে এতটা ইমোশনাল বানাই দিছে আসলে, মানে কি যে বলবো। আর আমি ওর কথা শুনে আমি খুব ইমোশনাল হয়ে গেছি কালকে, অনেকগুলো কথা বলছে কালকে আমাকে, অনেকে আমার সাথে যোগাযোগ করার ট্রাই করছে 4 বছর ধরে, পারতেছে না। 2021 সাল থেকে আমার ক্লাস করে, আমি 21 থেকে অনলাইনে ক্লাস নিতাম। আচ্ছা, তো ও যেটা করছে দেখো, ও এখানে কনিও ইউজ করছে, আমরা কেন করব না। আমরা জানি যে উইন্ডোজের যেমন আমাদের কি হয়, প্রতিনিয়ত উইন্ডোজের আপডেট ভার্সন আসে না, তেমনই ভাবে প্রোগ্রামিং ভাষারও কিন্তু আপডেট ভার্সনটা আসে। তোমরা কি করো, ওই মানে ব্যাকডেটেড অবস্থায় থাইকা যাও। আর বর্তমানে ম্যাক্সিমাম টিচারদের ক্ষেত্রে, আমি কারো মানে সমালোচনা বা আমি কারো নেগলেন্সি করে বলতেছি না, অনেক টিচাররা কি হয় আগের প্রসেসে অভ্যস্ত থাকে, তখন তারা আগেরটাই করায়। কিন্তু প্রতিনিয়ত কি হয়, আপডেট হলে জিনিসটা আরো সহজ হয়। আপডেট করা মানে কি, তোমাকে আরো রিলায়েবিলিটি দেওয়া, তোমাকে আরো ইজি করে দেওয়া জিনিসটা, দ্যাট ইজ আপডেট। তো আলটিমেটলি আমাদেরকে আপডেট করে আরো সোজা করে দেওয়া হয়েছে। কিন্তু আগে যেটা করানো হইতো এটা একটু কঠিন ছিল, আগের ভার্সন ছিল, তাই এখানে কনিও ইউজ করা হইতো, জিটিসিএইচ ইউজ করা হইতো, সিএলএসসিআর ইউজ করা হইতো। কিন্তু এই আমাদের বর্তমান যে ভার্সন এখন, যে আমরা 2023-24-এ আছে, মানে এটা 22 থেকে ইউজ, সরি 21 থেকে ইউজ হয় আপডেট ভার্সনটা, তারপর আমরা কেউ জানি না, আমরা সেই পুরোনো আমলে পড়ে আছি। ওইখানে আমাদেরকে কনিও ইউজ করতে হয় না, নিচে জিটিসিএইচ কিছু ইউজ করতে হয় না, সিএলএসসিআর ইউজ করতে হয় না, লাস্টে রিটার্ন 0 ইউজ করতে হয়। বুঝছো, তো এই যে ভয়েড ভয়েড সবকিছু চলে যায়, কিচ্ছু লাগে না, ভয়েড সবকিছু চলে যায়। আচ্ছা বুঝছো, এই পর্যন্ত বুঝছো বলো তো। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এবার আসো আমি তোমাদেরকে আর একটা কনসেপ্ট করাবো। সেটা কি কনসেপ্ট বলো। এখন আসো তোমরা করবা, দেখো এবার দেখো তোমরাই পারবা। মানে একটা তো তোমরা একটা শিখাইছি না, এবার দেখো তোমরা নিজেরা যত প্রোগ্রাম আছে তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, ধরো মুইসা দিলাম, ঠিক আছে, মুইসা দিলাম। ধরো আমি তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল, দেখ কত সোজা, আগেরটার সাথে মিলাবা, দেখো কত সোজা, কোনো পরিবর্তন নাই, একটা পারলে বাকি সব পারা যায়। আচ্ছা, শুধুমাত্র সূত্র জানা লাগবে। আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করি, আসো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি বলতো, পাই আর স্কয়ার। কিন্তু প্রোগ্রামিং ভাষায় পাই আর স্কয়ার এভাবে লেখা যায় না, প্রোগ্রামিং এ লিখতে হয় 3.1416, মানে ডিরেক্ট মান লিখে দিতে হয়, ইনটু আর স্কয়ার মানে দুইটা আর, তো আর দুইটা ভাবে লিখতে হয়, দ্যাট ইজ দা ফর্মুলা। এবার আসো, আমাদের এই ফর্মুলা দেখতেই পাইতেছি আমরা কি আছে, পয়েন্ট আছে, তাহলে কি ইউজ করবো বলো তো ভাইয়েরা, ফ্লট ইউজ করবো, করছি।
আচ্ছা ইনপুট কি কি আছে বলো তো? শুধু ইনপুট হিসেবে আর আছে। আর এর মানে বসাইতে হবে না, আর কিছু বসানো লাগবে? লাগবে না। তাহলে ফ্লোটে কি লিখবো? আর লিখবো। লিখছি, কমা দিছি। এবার কি ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে এরিয়া। ক্ষেত্রফল মানে কি? এরিয়া। তাহলে এই যে আউটপুট, এই আউট ইনপুটটা দিছি, এরপর কমা এরিয়া। ঠিক আছে? সেমিকলন ইউজ করা বাধ্যতামূলক, কিন্তু এগুলোর জন্য নাম্বার কেটে দেবে, কেউ ভুল করো না। ঠিক আছে? এত কষ্ট করে শিখছো, টুকিটাকে ভুল করো না কিন্তু। এবার কি বলছিলাম না, ফ্লটের পরে আমাকে এই আর এর মানটা ইনপুট করতে বলতাম, মানে ইনপুটের মানটা আমাকে, মানে ওই ইনপুটের ভ্যালুটা আমাকে বসাইতে বলতে হবে। কিভাবে বলবো? প্রিন্ট এফ দিব। দেখো কত সুন্দর, প্রিন্ট এফ দিব, তারপর উদ্ধৃত চিহ্ন দিব, ইন্টার দা ভ্যালু অফ আর। কেউ যদি লিখো ইন্টার দা ভ্যালু অফ, কেউ লিখো মানে ইন্টার দা ভ্যালু, ইন্টার দা নাম্বার, যদি কেউ লিখো ইন্টার দা নাম্বার তাও হবে, ইন্টার দা নাম্বার তাও হবে, কেউ যদি লিখো ইন্টার দা ভ্যালু অফ আর তাও হবে। ঠিক আছে? এবার আসো পরের ধাপে, কি বলছিলাম? স্ক্যান এফ বলছিলাম না? দেখো তো, বলছিলাম উদ্ধৃত চিহ্ন দিতে বলছিলাম। কেন ইনপুট কয়টা বলো তো? একটা না? কয়টা ইনপুট? একটা। তাহলে এখানে পার্সেন্টেজ এফ, এখানে ফ্লট ইউজ করছি, তাই কি ইউজ করব? পার্সেন্টেজ এফ ইউজ করব। করছি, দিব কমা, কমা দিব। তাহলে এখানে এই একটা ইনপুট, ইনপুটের কোন মানটা বসাবো? এখানে এই পার্সেন্টেজ কার মান বসাবো? এন্ড আর এর মান বসাবো, এন্ড আর এর মান বসাবো। ঠিক আছে? এবার কি বলছিলাম? 3 ধাপের পরে 4 নাম্বার ধাপে কি সূত্র? এরিয়া। এই যে এরিয়া যেভাবে লিখছে সেভাবে লিখতে হবে। এরিয়া ইজ ইকুয়াল টু 3.1416 ইন্টু আর খতম। তারপর প্রিন্ট এফ ইজ ইকুয়াল টু কি হবে বলো? কি হবে? এরিয়া। এখানে ধরো এরিয়াটা আমি বড় বেশি, মানে পুরা সবগুলাই বড় হাতে লিখলাম, মানে এখানে যা লিখবো তাই কম্পিউটার স্ক্রিনে অ্যান্সার হিসেবে শো করবে। এটা কিন্তু আমার প্রোগ্রামিং এর কোনো কাজ না। ঠিক আছে? তাহলে এখানে পার্সেন্টেজ এফ বসলো, তারপর কমা দিব, তারপর এই কোত্থেকে আসছে? এটা এই যে এই এরিয়ার থেকে। দেখো এই জন্য আমি এটা মানে একটা যে সবগুলাই বড় হাতে দিছি, এটা মানে বড় ছোট দিয়ে মিলাই দিছি। এখানে দিব এরিয়া, মানে এখানকার এফটা কোত্থেকে আসবে? এই এরিয়ার থেকে আসবে। শেষ। আর এখানে এটা ডিরেক্ট কম্পিউটারে শো করবে। শেষ। তারপর রিটার্ন 0। শেষ। তারপর কি? সেকেন্ড ব্র্যাকেট শেষ। কঠিন? কি বলছিলাম? এই পর্যন্ত সব প্রোগ্রামিং এর সেম। এই ধাপে ফ্লট বা ইন্টিজার ইন্টার করতে বলবো, তারপর এই ইন্টার করা মানগুলোর জন্য আমি পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ ডি জায়গা রেখা দিব, সূত্র বসাবো, সূত্রের অ্যান্সার লিখবো, রিটার্ন 0। শেষ, খাতাম। পোলাপেন বলে কঠিন? বলো, প্রোগ্রামিং ভাষা বলে কঠিন? কও। ইন্টার দা ভ্যালু অফ এরিয়া কেন হবে রে? এরিয়া হবে না, এরিয়া হবে না, শুধু আর এর মান ইন্টার করতে বলবো। এরিয়া তো আমার আউটপুট, আমি ইনপুটের মান ইন্টার করতে বলবো। জীবনটাই তো ইজি বলো। করো, কোনো সমস্যা নেই, করো ভাইয়া। যদি জীবনে প্রোগ্রামার হোক তখন গিয়ে প্যারাই করবো আর কি, প্রোগ্রামার তো হবে না, এত প্যারা নাই তো। আদিরা, জি ভাই 100তে 100 বুঝছে। থ্যাংক ইউ ভাইয়া সুন্দর করে বোঝানোর জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আচ্ছা, কিন্তু ওই যে 30-40টা বললাম যে ক্লাস করো, বাড়ির কাছ থেকে দিছো 2 জন দেখলাম। আমি কিন্তু আসলেই চেক করে দিই। ঠিক আছে? আসলেই চেক করে দিই, এবং আমি আসলেই বলতেছি যে তোমরা যদি ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বিশ্বাস করো, পরীক্ষাতে অন্তত আইসিটিতে এ প্লাস করে ঠাকাইতে হবে না, গ্যারান্টি আমি নিতেছি। আমি ওইরকম ভাবেই ধরে ধরে যতগুলো জিনিস দরকার আমি করাবো। ঠিক আছে? মানে তোমরা ভাইবো না যে ভাই দূরে আছে, অনেক ইয়াতে আছে, প্যারায় আছে, মানে দূরত্ব অবস্থায় পাঠাবা, অ্যান্সার চেক করে আমি প্রবলেম সলভ করে দিব। ঠিক আছে? কানেকশনে থাকবো আমি মোটামুটি, কারণ এখন মোটামুটি আমি অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতেছি। তো সারাদিন আমি অনলাইনে থাকার চেষ্টা করব তোমাদের জন্য। তো একটু সবাই অ্যান্সার গুলো যেটা এইচডব্লিউ দিই, একটু কষ্ট করে অ্যান্সারটা পাঠাই দিও, কষ্ট করে পাঠাইও একটু। ঠিক আছে? মাহিব, নিলাম। কি হলো তোর? কি জীবন পরিবর্তন হয়ে গেল নাম নেওয়ার কারণে? বলতো মাহিব ভাই। এই হুদা এদিকস কেন? নাম নিলে কি হয়? আচ্ছা, আমি হোমওয়ার্ক করছি কিন্তু দিছিলে, ডিক্লাইন করেছে। কই ডিক্লাইন করেছে? কে করছে ডিক্লাইন? এডুকেশন ফ্যামিলি গ্রুপে দিবা, এডুকেশন ফ্যামিলি গ্রুপে দিবা। ঠিক আছে? ডিক্লাইন কেউ করবে না কালকের থেকে, আমি দেখবো না।
ওকে, আসো আমি আরো একটা দুটো একটু দেখাই দিই, তাহলে যেন তোমাদের একটু কনফিডেন্স লেভেলটা বাড়ে, একটু কনফিডেন্স লেভেলটা বাড়ার জন্য। এবার আমি তোমাদেরকে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল ওইটা দেখাই দিব, ঠিক আছে, যেন ওইটা একটু ভালোভাবে করে ফেলতে পারো। আচ্ছা, ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল। পোলাপান সূত্র কালকে লিখে দিছিলাম, যদি না পারছো কপালে দুঃখ আছে, শীট কিন্তু দিয়ে দিছি, শীট কই আছে, ইনোভেশনের ফেসবুক পেজে আছে, ঠিক আছে, ওইখান থেকে চেক করে নিও, ঠিক আছে। মানে এই সবগুলোর কনসেপ্ট যা পড়াচ্ছি প্রতিটা শীট আমি পেজে দিয়ে দিব, ইনোভেশনের ফেসবুক পেজ, একটু দেখে নিও। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইতেছে, মানে এইটা হচ্ছে আমাদের সূত্র, এরিয়া ইজ ইকুয়াল টু, বেসিক্যালি সূত্রটা হচ্ছে এইরকম, লিখো না, আমি বারবার বলছি লিখো না, কিন্তু সূত্রটা হচ্ছে এইরকম, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা সূত্র, বুঝছো ব্যাপারটা। এবার এই সূত্রটা না প্রোগ্রামিং এর ভাবে লেখা যায় না, প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, এই স্কয়ার রুটটাকে এস কিউ আর টি নামে লিখতে হয়, এস কিউ আর টি ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, বুঝছো, কারণ এই পুরা পার্টটা, মানে এই পুরা পার্টটা স্কয়ার রুট দিয়ে আটকানো, বুঝছো, ব্র্যাকেটটা ইউজ করা বাধ্যতামূলক, কিন্তু কালকে মনে আমি লিখে দেই নাই এটা, ঠিক আছে, যারা ক্লাস করতেছে একটু দেখে নাও ভালো করে, ব্র্যাকেট ইউজ করা বাধ্যতামূলক, না তা না হলে এই পুরোটার উপর স্কয়ার রুট হবে না, খালি একটার উপর স্কয়ার রুট হবে। এবার আসো, 3 বাহুর ক্ষেত্রফল তো মানে এ কমা বি কমা সি, 3টা বাহু, এস কই থেকে উদয় হইল, এসটা মানে কি, এস মানে হচ্ছে সেমি প্যারামিটার, সেমি প্যারামিটারটাকে আমরা বাংলায় বলি অর্ধ পরিসীমা, কারণ এস তো আমি জানি না, এস তো বের করতে হবে, মানে আগে এরিয়ার সূত্র মানে আমরা ইউজ করতে পারবো না, আগে আমরা এস এর সূত্র ব্যবহার করব, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আগে এস এর সূত্রটা মানে এস এর অর্ধ পরিসীমা বা সেমি প্যারামিটার বের করব, তারপর আমরা এরিয়ার মান বের করব, এই হইতেছে সূত্র, মানে সোজা বাংলা কথা হইতেছে সূত্র 2 ধাপে হবে, বুঝছো। আমরা যেমন আগের বার সূত্র একটা স্টেপে লিখছি, এবার একটা স্টেপে হবে না, এবার সূত্রটা 2 ধাপে হবে। এবার আসো চলো দেখে নি, অবশ্যই ফ্লট ইউজ করব, কারণ এখানে ভগ্নাংশের পার্ট আসবে, ফ্লট। এবার এ কমা বি কমা সি, অবশ্যই এ কমা বি কমা সি, তারপর খেয়াল করো কি হবে, তারপর হচ্ছে এস একটা এরিয়া একটা, দুইটা আউটপুট, কিন্তু তাহলে এস একবার লিখবো, তারপর আবার এরিয়া আর একবার লিখবো, বুঝছো বলো ভাই, আশা করি ভালো করে বুঝছো। প্রিন্ট এফ দিব, এরপরে দিব ইনপুট কিন্তু 3টাই, ইন্টার দা ভ্যালু অফ এ কমা বি কমা সি, সিম্পল হিসাব শেষ। এরপরে আসো, এইটার জন্য স্ক্যান এফ, এর পরের ধাপে কি একই জিনিস, দেখতেছো খুব কঠিন, এই দাও 3টা জিনিসের জন্য পার্সেন্টেজ এফ 3টা, পার্সেন্টেজ এফ 3টা, তারপর কমা, এই যে কমা কিন্তু এখানে, হ্যাঁ, তারপর এন্ড এ, পোলাপান যে জায়গাগুলো ভুল করো ভালো করে বলতেছি কিন্তু, এন্ড এ আবার কমা, এন্ড বি আবার কমা, এন্ড সি আবার কমা, সেমিকোলন, মানে এদের মাঝখানে কমা নাই, উদ্ধৃত চিহ্ন আটকানো, তারপর কমা একটা, তারপর প্রত্যেকটা মাঝখানে কমা, প্রত্যেক ইনপুটের মাঝখানে কমা। এবার আসো পরের ধাপে, 3 নাম্বার ধাপের পরে 4 নাম্বার ধাপে সূত্র, সূত্র হবে 2টা, এস ইজ হবে করো করো করো, এরিয়া ইজ ইকুয়াল টু এস কিউ আর টি ইনটু, তারপর কি পোলাপাইন এস, এস ইনটু, তারপর হচ্ছে এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, ব্র্যাকেট আরটা শেষ করে দিই। এবার প্রিন্টএফ দিব, আচ্ছা দেওয়ার পরে কি দিব, প্রিন্টএফে এরিয়া, মানে এটা আমি একটু বড় হাতে লিখতেছি কারণ এটা শো করার জন্য, যেন পার্থক্যটা বুঝো,
এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা তারপর এই যে এটা কোত্থেকে আসছে, এই নাম্বারটা এই এরিয়া থেকে আসছে, তারপরে শেষ রিটার্ন 0 তারপরে কমা এরপরে শেষ। কঠিন। ঢাকা কারণ বাজারে মাছ বিক্রি করবো। আচ্ছা কেন উল্টাপাল্টা কথা কেন বলো তোমরা, ফালতু কথা বলো কেন? হ্যাঁ মায়ের মুড় খাবা? আচ্ছা সাদমান ভাইয়া মাহিব বুঝছি বাট আমাদের কি বলছে, মাহিব বুঝছি বাট আমাদের জন্য হেল্পফুল হতো করলে। আচ্ছা ভাইয়া আইসিটি কি রে কি লিখছো ভাইয়া? অ্যাকাউন্টিংটা করাবেন না? তোরা জানোস কেন অ্যাকাউন্টিং পড়াইতে পারি? পারি না, অ্যাকাউন্টিং পারি না আমি ভাইয়া। অ্যাকাউন্টিং এসএসসি তো অনেক কাজে আসছিল, এসএসসি ক্লাস করছিলা? আচ্ছা দুইটা সাবজেক্ট পড়াইলে অনেক কিছু হবে, অনেক সাবজেক্ট পড়াইলে অনেকে। তোমরা তো কাছে পোলাপাইন আনতে পারো না, পোলাপাইন নিয়ে আসো কালকে বেশি করে আরো। অ্যাকাউন্টিং এর জন্য বলি, শুনো অ্যাকাউন্টিং এর জন্য কি করতেছি একটু আগে 2টা দিন সময় দাও, দেখবা কি করতেছে অ্যাকাউন্টিং এর জন্য। মানে যারা অ্যাকাউন্টিং নিয়ে বলতেছো, অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ বলবো না, মুখ দিয়ে কিছু করে দেখাবো। তো আলটিমেটলি যারা হচ্ছে ইউটিউব একটু খোঁজ রাখো আমাদের ইনোভেশনের ইউটিউব পেজে, মানে ইউটিউব চ্যানেলে, ওই জায়গায় পাওয়া যাবে। ঠিক আছে সবাই বুঝছো এই পর্যন্ত বলো? আচ্ছা এখন আমার একটু সবাই জানাও আজকের ক্লাসের একটু আমাকে আপডেটটা জানাও। আমি পুরো প্রোগ্রামিংটা দেখাইলাম, কালকে আমরা হচ্ছে তিন চারটা জিনিস শিখবো। কালকে আমরা বেসিক্যালি 3টা জিনিস শিখবো, গুরুত্ব দিব। কালকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে গুরুত্ব দিব। মানে প্রোগ্রামিং এর 3টা ধাপ, আমাদের প্রোগ্রামিং এর 3টা ধাপ। একটা ধাপে হইতেছে সব সাধারণ গাণিতিক সমস্যা আসে, সেকেন্ড ধাপে আসে হইতেছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে শর্ত ভিত্তিক প্রোগ্রামগুলো থাকে, আর এটাতে লুপ ভিত্তিক, শর্ত প্লাস লুপ ভিত্তিক প্রোগ্রামগুলো থাকে। ঠিক আছে, তো আজকে সাধারণ গাণিতিক সমস্যার সবগুলা জিনিস শেষ, কিন্তু শেষ হইলে তো হবে না। শেষটা কিভাবে বুঝবো হইছে, সবাই আমাকে এইচডব্লিউ জমা দিবা। কই দিবা? এডুকেশন ফ্যামিলির গ্রুপে দিবা। দাঁড়া আমি দেখাই দিচ্ছি কিভাবে দিবা। সবাই এইচডব্লিউটা লিখো আগে, এইচডব্লিউটা লিখো। 1 নাম্বার হচ্ছে করো, একটু কষ্ট করে প্র্যাকটিস করার একবার, মানে দেখবা যে খুব ভালোভাবেই তোমার জিনিসটা আয়ত্ত হয়ে যেতেছে, মানে তোমার কন্ট্রোলে চলে আসতেছে জিনিসটা। ঠিক আছে, লিখতে হবে, না লিখলে পারা যাবে না। কিন্তু বিশ্বাস করো, আমিও যদি তোমাদেরকে পড়ানোর আগে না লিখি, আমি বিশ্বাস তো করবা না মনে হয়, তোমাকে পড়ানোর আগে আমি আরেকবার নিজে লিখে নিছি। যতক্ষণ পর্যন্ত তুমি কনফিডেন্স লেভেলটা, ক্লাসের যে কনফিডেন্স আমি পড়াইতে পারছি, কনফিডেন্স কেন পাইতেছে, কারণ মনে রাখবা যতক্ষণ পর্যন্ত তুমি নিজে না লিখবা, তোমার কনফিডেন্স গ্রো করবে না। তো যারা পারো তারা আবার লিখবা, লিখে অবশ্যই আমার এডুকেশন ফ্যামিলির গ্রুপে, সবাই এই গ্রুপটার মধ্যে আমাকে পোস্ট করে দিবা লিখে। প্রতিদিনই আমি কিছু বাড়ি কাজ দিব, সেটা আমাকে পোস্ট করে দিবা। আচ্ছা, 3টি বাহুর 3টি সংখ্যার যোগফল। আজকে শুধু সি প্রোগ্রাম করবা, আজকে শুধু। কালকে মানে যারা আগের ক্লাসের এগুলো দাও নাই, তারা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম 3টাই করে দিবা। আর যারা শুধু কালকে দিছিলা, তারা শুধু সি প্রোগ্রাম করে দিবা। আর টপিকগুলো কেন ফাইনালি লিখে দিচ্ছি জানো? এর বাইরে আসবে না। মানে আমি তোমাদের বাড়ির কাজ, মানে তো বাড়ির কাজ না, আলটিমেটলি এর বাইরে পরীক্ষায় আসবে না। ঠিক আছে, 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার গড়, তারপর বৃত্তের ক্ষেত্রফল, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পোলাপান বুঝা নিও, হ্যাঁ এত সুন্দর করে লিখতে পারতেছি না। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল, 2 বাহু, এখানে 2টা হবে, একটা হবে 2 বাহু দিয়ে একবার করবা, আর একবার 3 বাহু দিয়ে করবা। 2 বাহু, এই যে এখন একটু আগে যেটা করাইলাম সেটা হচ্ছে 3 বাহুটা। আর 2 বাহুর সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, আর হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা, তারপর ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা। তারপর আর কিছু আছে? বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের 2 বাহু, 3 বাহু, সেন্টিগ্রেড, নাই 11 হইলে শেষ। এর বাইরে পরীক্ষায় আসে না। বুঝছো? আজকে এই পর্যন্তই। সবাই গ্রুপে জমা দিয়ে দিও, কালকে দেখা হবে। কালকে আরো একটা ডেঞ্জারাস টপিক নিয়ে পড়াবো কালকে। আগামী প্রোগ্রামিং এর যতগুলো ক্লাস হবে সবগুলো ডেঞ্জারাস ধামাকা ক্লাস হবে। মানে সবগুলো ক্লাসে আমি চেষ্টা করবো অনেক ইজি করে দেওয়ার, আর একটাই করাবো, সবগুলা পারবা, দুনিয়ার সবই পারবা।
ঠিক আছে? আর এরপরে জীবনে প্রোগ্রামিং আটকাবো না, গ্যারান্টি আমি নিতেছি। তো কালকে সবাইকে ক্লাসে আসতে বলবো, বন্ধু বান্ধব সবাই একদম নিয়ে সবাই যেন লাস্ট পর্যন্ত ক্লাস করে। আর ক্লাসের ব্যাপারটা অ্যানাউন্সমেন্টটা তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? থাকো, আজকে এই পর্যন্তই। দিও দিও, আজকে রাত্রের ভিতরে দিও সবাই, আজকে রাত্রের ভিতরে দিলেই যাবে, বুঝছো? আচ্ছা, কারো কোনো সমস্যা হইলে আমাকে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।